হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটা কারোরই খাওয়া হয়নি, এই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কালকে বিকালবেলা কিন্তু আপনাদের ভাইয়ার একটু জ্বর জ্বর ভাব হয়েছিল, সেই সাথে আমারও জ্বর চলে আসছে। সেই জ্বর শরীর নিয়ে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। ছোট মাছ নিয়ে এসেছিল, সেটাকে বাটির মধ্যে রেখে পানি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে কাটাকুটি করব। জ্বরের কথা শুনে আমার মা চলে আসছে আমার বাসায়। আমি তো কোনো কাজই করতে পারছি না। আমার মা অফিসে গিয়েছিল, মানে আমার অফিসে, সেখানে আমাকে পাইনি। সেখান থেকে বলেছে যে তার শরীর অসুস্থ, এই জন্য সে আসেনি। তো সেই খবর শুনেই মা আমার বাসায় চলে আসছে। আসলে আমার ফোনে টাকা ছিল না মাকে ফোন করে বলার মতো, তো ওই খবরটা শুনেই মা চলে আসছে এবং আমার কাজও একটু হালকা পাতলা হয়ে গেল। আমি বসেছিলাম সারাদিন, কারণ জ্বর আসলে প্রচুর হাত পা ব্যথা করে, মাথা ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। জ্বর হলে কেমন হয় সেটা তো আপনারা জানেনই। তো আমার অবস্থা এরকম হয়েছিল। মা এসে দেখে যে আমি মাছগুলো নিয়ে ঠায় বসে আছি। তো মা পরে এসে মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে তারপরে কোন খাবারটা কি খাবো মা সেগুলো করে দিচ্ছে। মায়ের মন কেমন হয় বলেন তো? আমার জ্বর আসছে, মা কিন্তু জানে না। তবে মার মনে হয়তো একটুখানি খটকা লাগার কারণেই মা আমার অফিসে আমাকে দেখতে গিয়েছিল। সেখানে না পাওয়ার কারণে সেখান থেকে খবর পেয়ে আমার কাছে চলে আসছে। তো যাই হোক, এখানে সবাই আমাকে হেল্প করছে, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, কারণ আমার তো প্রচুর জ্বর। আমি শুধু ক্যামেরাটা কোনো রকম অন করে রেখেছিলাম যাতে করে এইগুলা ক্লিপ নিতে পারি। আজকে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে, নোনা ইলিশ, আর ছোট মাছ চচ্চড়ি হবে আলু দিয়ে। অনেক দিন পর মায়ের হাতের রান্না খাবো, আর মায়ের কাছ থেকে রান্নাটাও শিখে নিচ্ছি কিভাবে রান্না করতে হয়। বসেই ছিলাম, দেখেন তো ক্যামেরা ধরতে পারছি না, কি আব্রোথাব্রোভাবে ক্যামেরা ধরছি। তারপরেও এই জ্বর মুখে আমি কিন্তু এই ছোট মাছের চচ্চড়ি দিয়ে বেশ খানিকটা ভাত খেয়েছি, অনেক তৃপ্তি করেই খেয়েছি। যাই হোক, সারাদিন মা ছিল, যতক্ষণ না পর্যন্ত জ্বর নেমে যাচ্ছিল শরীর থেকে ততক্ষণ পর্যন্ত মা পাশেই ছিল। তো যাদের বিয়ে হয়নি তাদেরকে বলবো, তোমরা তো এখনো বাবা মার কাছে আছো, বাবা মার আদর যত্ন পাচ্ছ। বিয়ে হয়ে গেলে পরের ঘরে গেলে কিন্তু আর সেই আদর যত্ন পাবে না। তো এখন থেকেই তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, কারণ আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তাদের যদি হাজার কষ্টও হয়, স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে গিয়ে একবেলা থাকার মতো উপায় থাকে না। আর যাদের বাড়ির কাছে হয় তারা হয়তো বা এই সুবিধাটা পায়, যেরকম আজকে আমি পেলাম। আমার অসুস্থতার খবর শুনে মা চলে আসছে মেয়েকে হেল্প করতে। মেয়েকে এক নজর দেখেও যাবে এবং মেয়েকে যেন ভালোভাবে খাওয়ানো যায় সেই চেষ্টাই করছে। সেই সাথে মেয়ের পরিবারে তো আরও অনেক সদস্য থাকেই, তাদের জন্য খাওয়ার অসুবিধা না হয়, এই জন্যই কিন্তু মায়ের আশা। তো আলু দিয়ে ছোট মাছের চচ্চড়িটা হলো, এখন এই ধুন্দুল দিয়ে নোনা ইলিশ রান্নাটা হবে। আসলে জ্বর মুখে আমিও কিন্তু ভালোভাবে ভয়েস দিতে পারছি না, তারপরেও চেষ্টা করছি, কারণ শুয়ে থেকে কি করব, বোরিং লাগে। এই জন্য বসে বসে শুয়ে শুয়ে আমি ভয়েস দিচ্ছি। এর মধ্যে হয়তো বা কোনো জায়গায় খানিকটা ভুল হয়ে যেতে পারে। আসলে আমরা তো মানুষ মাত্রই ভুল হবেই। দেখেন তরকারিগুলো কত সুন্দর কালার আসছে, দেখে কিন্তু খুব খেতে মন চাইছে, কিন্তু আমি শুধু একটা তরকারিতেই ভাত খেয়েছিলাম। এবং খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের মেহেদি গাছের ডাল অনেক বড় হয়ে গিয়েছিল, সেটাকে কেটে ফেলে দিয়েছি। এবং আমি তো মেহেদি পাতা গাছটা লাগিয়েছি কিন্তু কখনো মাথায় নেওয়া হয় না। তো আজকে আমি এই মেহেদি পাতাটা অল্প একটু বাটবো, বেটে তারপরে মাকে দিয়ে মাথায় নেব।
মা বারবার বলছিল যে জ্বর আসছে, ঠান্ডা লাগছে, নিও না, তাহলে আরও জ্বর হবে, মাথা ব্যথা করবে, ঠান্ডা লাগবে, নাক দিয়ে পানি পড়বে। কিন্তু কে শুনে কার কথা বলেন তো? আমি অল্প একটু বেটেছি এবং কিছুটা ফ্রিজে রেখে দেব আর কিছুটা মাথায় দেব, আর বাকি পাতাগুলা সব যাবে আমার চাচাতো বোন এদের কাছে, আর নিজের বোন এদের কাছে দিয়ে দেব। তারপরে মাকে বললাম যে মা, আমার না খুব পিঠা খেতে মন চাইছে। তো ঘরের নারিকেল ছিল, মা বলল যে সব কিছু আছে। বললাম আছে। তো অনেক দিন আগে মা আমাকে চাউলের গুঁড়া দিয়েছিল, তো সেগুলা দিয়ে কিছুই করা হয়নি। তো মা বলল যে তাহলে ওইগুলা দিয়েই আমি তোমাকে তেলের পিঠা বানিয়ে দেই। তো মায়ের হাতে মা আমাকে বলছিল যে তুমি কি, আমি যেভাবে রান্না করছি বানিয়ে দিচ্ছি, তুমি কি এভাবে করতে পারবে? আমি বলছি মা, আমি জীবনেও তেলের পিঠা এত সুন্দর করে বানাতে পারবো না। মা কিন্তু প্রত্যেকটা স্টেপ আমাকে দেখাচ্ছিল, কিন্তু মায়ের হাতের খাবার কিন্তু খুবই মজার আর খুবই সুন্দর হয়। প্রত্যেকটা সন্তানের কাছে মায়ের হাতের রেসিপি একদমই বিশ্ববিখ্যাত। মা যতবারই আমাকে দেখিয়ে দিক, আমার রাতে কোনো কাজ হবে না, মায়ের হাতে রান্নাই আমাকে খেতে হবে। এখানে তেলের পিঠা বানানোর জন্য খামির তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দক্ষ হাতে আমার মা কাজটা করছে। আমি অনেক সময় ভাবি যে আসলে অনেক দিন সংসার জীবনে এসে প্রত্যেক দিনই কিন্তু তারা রান্না বান্না করে, এমন একটা দিন বাদ যায় না যে তাদের রান্নাঘরে আসতে হয় না, হেসেলে আসতে হয় না। যারা চাকরি করে, যারা ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, যাই বলেন না কেন, সবাই কিন্তু বাইরের জগতে কাজ করে আসলেও সংসারের এই রান্নার হালটা মেয়েদেরকেই ধরতে হয়। যদিও আমার আজকে জ্বর দেখে আমার মা আসছে, কিন্তু অনেক মেয়েই আছে যাদের শরীরের হাজার হাজার কষ্ট, যন্ত্রণা, বেদনা থাকার পরেও সব কিছু সহ্য করার নিয়ে সংসারের সমস্ত কাজ করতে হয়, এবং সেই কাজগুলা যে করে পুরুষ মানুষের সামনে প্রেজেন্ট করা হয়, তারা কিন্তু সেই কষ্টটা বোঝে না। পুরুষ মানুষরা তারা খানিকটা ভুল হয়ে গেলেই নানান রকমের কথা শুরু করে দেয়, এবং সেই তিক্ত কথাগুলো কিন্তু মেয়েরা সহ্য করে নিয়েই সংসার জীবনটা পার করে দিচ্ছে। যাই হোক, চলে আসছি আমি রান্নাঘরে মায়ের সাথে। এখন কিন্তু একদমই দুপুর পেরিয়ে বিকাল হয়ে গিয়েছে। আমাদের প্রসেস করতে করতে বিকাল বেরিয়েই গেল। তো মায়ের হাতের এই তেলের পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হয় আর খেতেও বেশ মজার হয়। আমি মাকে বলেছিলাম মা কলকি করে বানাবে। কলকি বলতে কি, তেলের পিঠার উপরেটা ফোলা দেখবেন আর নিচ দিয়ে চোখা হবে, এটাকে আমি কলকি বলি। আপনারা কি বলেন জানি না, তো আমি যেটা বলি সেটাই বললাম। তো মা অনেক সুন্দর করে আমার জন্য যত্ন করে বানাচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম মা যে কয়েকটা চালের গুঁড়া দিয়েছিল ওটা তার কয়টা হবে, 4-5টা, কিন্তু না, অনেকগুলা তেলের পিঠা হয়েছিল। অনেক দক্ষ হাতে সুন্দর করে মা বানাচ্ছে। আর এই কড়াইটা দেখতে পাচ্ছেন না, এই কড়াইটা কিন্তু আমার মা আমার হোস্টেলে, যখন প্রথম আমি হোস্টেলে উঠি তখন আমার মা এই কড়াইটা আমাকে গিফট করেছিল, কিনে দিয়েছিল। তো সেই কড়াইটা দেখে মা বলছে এটা তো আমি কিনে দিয়েছিলাম, তাই না? বললাম হ্যাঁ, এটাতে সবই করা যায়, আলু ভাজি করা যায়, ডিম ভাজি করা যায়, তেলের পিঠা বানানো যায়, সবই এই কড়াইতে করা যায়। এমন ছোট্ট পুচকু একটা কড়াই একজনের রান্না করার জন্য। তো মা বলছে যে কড়াইটা যত্ন করে রেখে দিও, আমি যেভাবে তোমাকে তেলের পিঠা বানানো শিখিয়ে দিয়ে গেলাম, তুমি এই কড়াইটাতে এইভাবেই রান্না মানে তেলের পিঠা বানাবে। তো আমার তো কোনো যোগ্যতা নেই, মা বলে দিয়েছে, আমি হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি, ঠিক আছে। দেখেন কত সুন্দর করে মা আমার জন্য আমার পছন্দের তেলের পিঠাটা তৈরি করছে, এবং প্রচুর কিন্তু মিষ্টি দিয়েছে। আমি প্রচুর মিষ্টি খাই। তো এই যে এইটা হচ্ছে কলকি, এইরকম করে হচ্ছে তেলের পিঠাটা আমি খাই। সবগুলো তেলের পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো। মা কিন্তু ভুলেও একটা খাচ্ছে না, আমি বারবার বলছিলাম যে খাও, মা বলছে আমি খাবো না। দেখেন কত সুন্দর সুন্দর পিঠা হয়েছে, আর ভিতরে কিন্তু অনেক নরম আর খুবই মজার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শেষে কিছুটা চালের গুঁড়া বেঁচে গিয়েছিল, সেইটাতে আবার মা গুলগুলি বানায় দিল আমাকে। তো সেটাও আপনারা দেখেন, ওই একই প্রসেসেই
শুধু পানিটা একটু কম লেগেছে, একটু আঠালো আঠালো, এই তো। তো আজকের ভিডিওতে আপনাদের কোন টপিকটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার মা কিন্তু অনেক বছর পর আমার বাড়িতে আসলো শুধুমাত্র আমার সেবা যত্ন করার জন্য। আল্লাহ তাআলা যেন আমার মাকে এবং সাথে আমার বাবাকে দীর্ঘজীবী করে, আপনারা সেই দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং আপনাদের প্রতিও দোয়া রাখছি। একটা কথা মনে রাখবেন কি, আপনার যদি একটা সুস্থ শরীর থাকে তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে আর কিছুই চাইবেন না, কারণ সুস্থ শরীর থাকলে আপনি মনে করবেন যে আপনি সবচেয়ে সুখী ব্যক্তি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।